আমি নরমালি প্রসেসিং যে টিমটা আছে ওইটা হচ্ছে লিড করি, আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, এই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি নামাজ বা ইসলামিক বিষয়গুলো প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করছেন কিনা? তুমি যে বাংলাদেশে টাকা পাঠাও তোমার মা বাবারে প্রতি মাসে, ওটা যদি তুমি অ্যাড করো দেখা গেছে তুমি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট তুমি রিটার্ন পাইতেছো। তো আমার স্টুডেন্ট জব সার্চিং ইয়ারে যাওয়া লাগে নাই। ফার্স্ট 6 মাস আমি ক্লাসে যাইতাম, বাসায় আসতাম, কিন্তু আমার সবকিছু মাথার উপর দিয়ে যেতেছিল। বেলজিয়ামে এখন যেটা বেশি চাহিদা আমি দেখি হচ্ছে তোমার নেটওয়ার্কিং, মানে হচ্ছে ডাটা সেন্টারে যে কাজগুলো আছে, ডাটা সেন্টারে সাপোর্ট, আর হচ্ছে তোমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেলজিয়ামের অ্যান্ট্রপ থেকে মোহাম্মদ হুমায়ুন কবির। আমাদের কুন্ডা 2.0 প্রোগ্রামের 7ম এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আর এটা আমাদের বেলজিয়াম রিলেটেড সেকেন্ড পডকাস্ট। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে সদ্য তানভীরুল হক ভাই। ভাইয়ের কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ আজকে আমরা অনেকগুলো বিষয় জানবো, বিশেষ করে 5টা বিষয়। আইটি রিলেটেড অভিজ্ঞতা ভাইয়ের, জব সার্চিং ইয়ার, স্পাউস ভিসা প্লাস সুবিধা অসুবিধাগুলো বেলজিয়াম রিলেটেড, আর ট্যাক্স, স্টুডেন্ট প্লাস জব হোল্ডারদের ট্যাক্সের বিষয়গুলো, আর বেলজিয়ামে মুসলিমরা কি কি জিনিসগুলো প্রবলেম ফেস করে। তো ভাই প্রথমে আপনার পরিচয়টা দিয়ে একটু শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীরুল হক। আমি বেলজিয়ামে এসেছিলাম 2018-এ, স্টাডি পারপাস এসেছিলাম বেলজিয়ামে। আমি মাস্টার্স করেছিলাম সাইবার সিকিউরিটি ইউএলবি থেকে। মাস্টার্স এর পরে আর কি জবে ঢুকছি হচ্ছে তোমার 2022-তে কিয়ান্স ইন্টারন্যাশনাল বেলজিয়াম। এটা একটা জাপানিজ কোম্পানি। সো এখানে এখনো কর্মরত অবস্থায় আছি কোঅর্ডিনেটর হিসেবে। 4+হাফ ইয়ার রানিং চলতেছে। মাশাআল্লাহ। দেশে আপনার বাড়ি কোথায় আর পড়াশোনা কোথায় করেছিলেন? আমার দেশের বাড়ি হচ্ছে তোমার নোয়াখালীতে, কিন্তু আমি বড় হয়েছি হচ্ছে ঢাকাতে। আর আমার ব্যাচেলার ছিল হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB তে। আমি ওখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি ব্যাচেলার। এইটাই আমার ইন্ট্রোডিউস। ভাই এত দেশ থাকতে বেলজিয়াম কেন স্টুডেন্টরা চুজ করে, বা আপনি কেন চুজ করলেন? বেসিক্যালি আমার আসলে বেলজিয়ামে আসার কোনো ইচ্ছাই ছিল না। আমি অ্যাকচুয়ালি বাইরে আসারই কোনো ইচ্ছা ছিল না। যখন আমি মানে আমার ব্যাচেলার শেষ করেছিলাম, পরে আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জবে ঢুকেছিলাম। ওইটা হচ্ছে তোমার ওয়ালটনে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। কিন্তু ওইখানে মানে 2-4 মাস কাজ করার পর মানে আমার হচ্ছে মানে এনভায়রনমেন্টটা ভালো লাগতেছিল না। তারপর হচ্ছে ওদের জব কন্ট্রাক্ট নিয়ে আর কি অনেক ঝামেলা হইতেছিল। এরপর আর কি আমি লিভ করি। পরে লিভ করার পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এখন মাস্টার্স করি। কিন্তু প্রথমে আমি হচ্ছে দেশের ভিতরেই ট্রাই করতেছিলাম আর কি মাস্টার্স করার জন্য, বাট আমি মানে সুইটেবল কোনো সাবজেক্ট পাইছিলাম। পরে আর কি আমি তোমার কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করলাম। ফার্স্ট ইউকে তে অ্যাপ্লাই করলাম, ওখানে তোমার কম্পিউটার সায়েন্সে ছিল আর কি, কিন্তু বাট ওইটার মানে টিউশন কস্টটা অনেক বেশি হাই ছিল। ফার্স্ট স্টার্টিং এ মনে হয় 10K ছিল, 10K ইউরো সামথিং। পরে ওইটা ক্যান্সেল করার পর আমি চিন্তা করতেছিলাম জার্মানি অথবা কোথাও যেখানে যাওয়া যায় আর কি, কোনো টিউশন ফি থাকবে না, জাস্ট শুধু রেজিস্ট্রেশন ফি বা এরকম কিছু একটা। তো খুঁজতে খুঁজতে হঠাৎ আমার কাছে আর কি বেলজিয়ামটা মানে আসলো আর কি, মানে আসে না আর কি ওয়েবসাইট বা ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে ওইখানে কয়েকটা ইউনিভার্সিটি আছে, একটু রিসার্চ করি। এরপর রিসার্চ করার পরে দেখলাম হচ্ছে কয়েকটা ইন্টারেস্টিং টপিকের উপরে আর কি। আমি ফার্স্টে দেখেছিলাম আর কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে মাস্টার্স করার ট্রাই করতেছিলাম, বাট ওইটাতে আর কি এখানে কোনো মানে ইংলিশ বেস কোনো সাবজেক্ট পাইলাম না। পরে আর কি দেখলাম যে এখানে ইউএলবি তে তোমার সাইবার সিকিউরিটিতে তোমার ইংলিশে কোর্সটা আছে, কিন্তু বাট ওইখানে তোমার একটা সাবজেক্ট ছিল হচ্ছে, একটা না দুইটা সাবজেক্ট ছিল ফ্রেঞ্চে, বাট ওটা হচ্ছে তোমার ওদের ল নিয়ে আর কি, ইথিক্স, সাইবার ইথিক্স বা তোমার ল ইথিক্স সামথিং একটা কোর্স ছিল। ওটা হচ্ছে তোমার এই বেলজিয়ামের ল্যাঙ্গুয়েজ। আর তো ওই কোর্সটা মানে 90% হচ্ছে আমার সাবজেক্টের 90% ছিল হচ্ছে ইংলিশ, আর 10% ছিল আর কি ফ্রেঞ্চ। তো পরে ওইটা আর কি আমি কোপ আপ করেছিলাম কোনোভাবেই। আমার ধরো ইউনিভার্সিটির যে কোঅর্ডিনেটর ছিল বা হচ্ছে যে আর কি লেকচারার ছিল ওনার সাথে কমিউনিকেশন করে এরপর আর ওই সাবজেক্টটা আর কি আমার পাস করতেছে। ওইটা নিয়ে আমি একটু মানে অনেক স্ট্রাগল করছিলাম আমার মাস্টার্সে। এই তো হচ্ছে আমার হিস্টোরি আর কি বেলজিয়ামে আসার পিছনে। কিন্তু বাট আমি অ্যাকচুয়ালি যখন বেলজিয়ামে আসি, কিন্তু আমার টিউশন ফি ছিল কত, টিউশন ফি না অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন ফি ছিল আর কি। ইউএলবি তে তখন মনে হয় 810 ইউরো দেওয়া লাগতো শুধু ইয়ারলি রেজিস্ট্রেশন ফি অনলি। ওইটাতে আমি আসছিলাম, আদার কোনো কস্ট ছিল না আমার, জাস্ট এটাই ইয়ারলি জাস্ট 810 ইউরো দেওয়া লাগছে। এই মানে বেসিক্যালি আমি এখানে আসা পর্যন্ত আমার কত খরচ হয়েছিল মানে ধরো 2000 ইউরো সামথিং, শুধু টিউশন ফি দিয়েছিলাম 810 ইউরো, আর হচ্ছে তোমার প্লেন ভাড়া, এই তো, আর কোনো খরচ ছিল না আমার সঙ্গে। ভাই এগুলা বর্তমানে স্টুডেন্ট যারা আছে তারা শুনলে মনে করবো যে আসলে এই স্বপ্নের ব্যাপার। ভাই বিদেশের মাটিতে কর্পোরেট হাই স্কিল জব পাওয়ার জন্য নিজেকে কিভাবে তৈরি করলেন? এটা একটা
গুড কোশ্চেন। আসলে যখন আমি ফার্স্ট স্টার্ট করলাম আমার মাস্টার্স, ফার্স্ট 6 মাস আর কি আমার এখানে কপ আপ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। মানে আমি মানে বাংলাদেশের ধর এডুকেশন সিস্টেম আর এখানকার এডুকেশন সিস্টেমটা অনেক ডিফারেন্ট। সো ফার্স্ট 6 মাস আমি ক্লাসে যাইতাম, বাসায় আসতাম, কিন্তু আমার সবকিছু মাথার উপর দিয়ে যেতেছিল। যে আসলে ওদের মানে ওইখানকার ল্যাব গুলো এত বড়, মানে হচ্ছে এত লেন্দি হইতো। ধরো 6 আওয়ার্স এর ল্যাব থাকতো বা 8 আওয়ারের ল্যাব থাকতো। তো দেখা গেছে আমি 4 আওয়ার, আমার একটা মানে হচ্ছে তোমার ভালো সাইড ছিল হচ্ছে যেটা হচ্ছে আমার বাসা ছিল আর কি ইউনিভার্সিটির কাছেই। তো আমি দেখা গেছে 4 ঘন্টা ল্যাব করার পরে একটা ব্রেক থাকতো 1 ঘন্টার। তো ওই ব্রেকে আমি বাসায় আসতাম, দেখা গেছে আবার রেস্ট টেস্ট করার পর আবার ক্লাস করতে যাইতাম 4 ঘন্টা। তো দেখা গেছে 8 ঘন্টা ল্যাব করা লাগতো। তো ফার্স্ট 6 মাস আর কি একটু কষ্ট হয়েছে কোপ আপ করার জন্য। তারপরে আর কি যখন আমি একটু স্টেবল হয়েছি আর কি এখানে, মানে বুঝতে পারলাম যে কিভাবে পড়াশোনাটা চালায় যেতে হবে। ওইটার পরে হচ্ছে কি একদিন হচ্ছে তোমার আমাদের ইউনিভার্সিটিতে একটা বিভিন্ন জব ফেয়ার হয়। তো বিভিন্ন জব ফেয়ারে তো আমি 2-3টা জব ফেয়ারে যাওয়ার পরে মানে ওখানে মানে ওরা আমাদেরকে বলতো যে কিভাবে তোমার সিভিটা রেডি করতে হয় বা হচ্ছে কিভাবে তোমরা হচ্ছে জব সার্চ করবা, এরকম বিভিন্ন এক্সিবিশন হইতো। তো ওইসব এক্সিবিশন আমি জয়েন করার পরে বুঝতে পারলাম। তখন আমি আমার লিঙ্কডইনে তখন আমার কোনো প্রোফাইল ছিল না, আমি জানতামই না যে লিঙ্কডইন নামে কিছু একটা আছে। ওইটা দেখার পরে পরে আমি বাসা আসার পরে একটু রিসার্চ করলাম, রিসার্চ করার পরে একটা নর্মাল একটা প্রোফাইল তখন রেডি করছিলাম। প্রোফাইল রেডি করার পরে ফার্স্টে ধরো তোমার 10টা বা 15টা অ্যাপ্লিকেশন করলাম, কোনো রেসপন্স আসে না। এরপরে চিন্তা করলাম কি প্রবলেম হয়েছে আমার মানে অ্যাপ্লিকেশন গুলোতে, যে আমি আর কেউ বলছে তোমার রেসপন্স করে না। বিভিন্ন রিসার্চ করার পরে দেখতে পারলাম যে আসলে আমার সিভিতে কিছু গ্যাপ ছিল অ্যাকচুয়ালি। কারণ আমি ছিলাম স্টুডেন্ট, আমার মানে আমি হচ্ছে যে জব ডিসক্রিপশন গুলো দিয়েছিলাম সেগুলোর সাথে আর কি ম্যাচ করতেছিল না। তো পরে একটু মডিফাই, এখন তো ধরো অনেক কিছু আছে, এআই আছে, অনেক কিছু আছে। মানুষ ধরো এই ডিসক্রিপশনটা এটা এআই তে বসানোর পরে তোমার এটা কি করে সিভিটা বসায় দেয়, তারপর হচ্ছে ওরা ম্যাচ করে দেখে যেটার সাথে কতটুকু পার্সেন্টেজ ম্যাচ হয় বা কি আসবে ওখানে কিছু। কিন্তু আমার আরো 3-4 বছর আগে তখন তো এআই ছিল না। তো নিজে চিন্তা করে করে বসে আর কি তোমার 1-2 ঘন্টা বসে বসে বানিয়ে হচ্ছে একটা সিভি রেডি করলাম। এরপর আবার ট্রাই করতেছি করতে করতে আর কি দেখতেছি হইতেছে না। তারপর আমি ধরো ইউনিভার্সিটিতে ফার্স্ট 6 মাস পরে আরো 2-3টা প্রজেক্টে কাজ করতেছিলাম আর কি লেকচারের সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা, আর একটা হচ্ছে তোমার একটা ডাটাবেজ নিয়ে। তো ওখানকার যে প্রজেক্ট গুলা ছিল তখন আমরা কি গিট হাব নামে একটা পোর্টাল আছে, তুমি জানো কিনা আমি জানি না। তো গিট হাবে হচ্ছে তোমার ওই প্রজেক্ট গুলো আমরা আপলোড করতাম। তো আপলোড করার পরে হচ্ছে ওই আপলোড করার পর ওই ওই যে প্যাকেজটা থাকতো জিপ প্যাকেজ, ওগুলো আর কি লিঙ্ক রেডি করা যেত যে গিট হাবে। তো ওই লিঙ্ক গুলো নিয়ে আমি আবার কি করতাম, ওই লিঙ্কডইনে অ্যাড করতাম আর কি। ওগুলো দিয়ে আস্তে আস্তে হচ্ছে তোমার আমার সিভির বা হচ্ছে তোমার এটা কি বলে বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো, ওগুলা যখন আমি অ্যাড করতাম তো ওই লিঙ্ক গুলো বা হচ্ছে যে প্রজেক্টে কাজ করতাম ওই প্রজেক্টের ডিসক্রিপশন গুলো ওই লিঙ্ক সহ দিয়ে দিতাম, যেন পাবলিশার বা হচ্ছে তোমার রেগুলাররা অ্যাকচুয়ালি ওগুলো দেখার পরে মানে বুঝতে পারে যে আমি এই রিলেটেড কাজ করছি। অ্যাটলিস্ট যেন আমার এখানে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আর কি স্টাডিতে যে যে কাজগুলো করছি প্রজেক্টের ওই কাজগুলো অ্যাকচুয়ালি দেখলে যেন অ্যাটলিস্ট ওরা আমাকে মানে হচ্ছে কল করে বা তোমার ইন্টারভিউর জন্য ইনভাইট স্টার্ট করলাম। এরকম 2-1টা ইন্টারভিউ দিতে দিতে পরে হচ্ছে কিছু কোম্পানির সাথে আমার ধরো এটা হচ্ছে তোমার ইউকে বেসড কোম্পানি কিছু ছিল। তো ওরা হচ্ছে আমার কিছু জব অফার করছিল, ফ্রিল্যান্সিং জব আর কি, যেগুলো হচ্ছে তোমার পার্ট টাইম অ্যাকচুয়ালি। তার বিভিন্ন 1 মাস বা 2 মাসের প্রজেক্ট থাকতো বা 3 মাসের প্রজেক্ট থাকতো বা কোথাও কোথাও দেখা গেছে 1 সপ্তাহ প্রজেক্ট থাকতো। তো এইসব জায়গায় আমি কাজ করতাম আস্তে আস্তে। এইসব জায়গায় কাজ করতে 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 একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো তোমার বিভিন্ন ডেস্কটপ সাপোর্ট বা হচ্ছে তোমার কিভাবে নেটওয়ার্কিং এর কিভাবে কানেকশন, এইসব বিভিন্ন অফিসের তোমার এক্সেস পয়েন্ট এগুলো সেট আপ করতে 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 আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলো। এরপর অ্যাপ্লাই করছে, এর মধ্যে তো মোটামুটি অলমোস্ট 3 বছর চলে গেল, মানে মাস্টার্স এর প্রায় শেষের দিকে। আবার জবের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে হচ্ছে তোমার এই কিয়ান্সের যে রিক্রুটার ছিল উনি হঠাৎ আমার মানে হচ্ছে সিভি দেখে আমার আর কি কল করলো। পরে ওখানে আর কি একটা ফার্স্ট ইন্টারভিউ দিলাম। ফার্স্টে দিলাম হচ্ছে এক্সটার্নাল যে রিক্রুটার ছিল ওর সাথে, তারপরে গেলাম হচ্ছে তোমার এইচকিউ মানে এইচআর এর সাথে কিয়ান্সের, তারপরে এইচআর থেকে তারপর ম্যানেজার সাথে একটা ইন্টারভিউ ছিল। এরপর আর কি আমি সিলেক্ট হয়েছি। এইভাবে আর কি আমার জার্নিটা স্টার্ট ছিল জবে। ফার্স্টে আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমার ফ্রিল্যান্সিং কাজ করতাম, তো ওইটার এক্সপিরিয়েন্সটা আমার ভালো কাজে দিয়েছিল আর কি ফার্স্ট জব পাওয়ার ক্ষেত্রে। ভাই লিঙ্কডইনে আপনার প্রোফাইল আমি দেখলাম যে সুন্দর মতো লিখে রাখছেন যে লিঙ্কডইন আপনাদের হেল্প করছে দুটোটা জব পাওয়ার ক্ষেত্রেই। মানে মেন কারণ কি এটাই নাকি অন্য কোনো কারণ আছে? না, লিঙ্কডইনে অ্যাকচুয়ালি লিঙ্কডইন অনেক সাপোর্ট করছিল। কারণ লিঙ্কডইনে যখন আমি ফ্রিল্যান্সিং কাজ করতাম তোমার লিঙ্কডইনে অনেক তোমার রিক্রুটার আমার নক দিত হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন আমি যখন ক্যাটপিলারে কাজ করতাম ওই জবটাও আমি হচ্ছে তোমার লিঙ্কডইন এর মাধ্যমে পাইছিলাম। তো ওইটা হচ্ছে তোমার 1 মাসের জব। ওরা আমার লাস্টে আর কি আমি যখন এটা লিভ করি, যখন কিএনসি জয়েন করবো তার 1 সপ্তাহ আগে আমি ওখান থেকে লিভ করছিলাম। তো ওইটাতে জব ছাড়ার আগে ওরা আমার অফার করছিল যে তুমি থেকে যাও, কারণ ওখানে আমি শুধু হচ্ছে তোমার
আইটি মানে রিলেটেড যে কাজগুলো ছিল ওগুলো আমি করতাম। ওরা আমার অফার করছিল যে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওদের বলছিলাম যে তোমরা যদি আমার মানে হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাক্ট দাও তাহলে আমি থাকবো, এছাড়া না হলে আসলে আমার কোনো পয়েন্ট নেই থাকার, কারণ ওই সময় তো ধরো স্টুডেন্ট, আমার কার্ডে স্ট্যাটাস ছিল স্টুডেন্ট। তো আমি যদি ওইটা কন্টিনিউ করি আমার মানে ওই স্ট্যাটাসটা চেঞ্জ হবে না, ওই সুবাদে আর কি মানে জবটা সুইচ করছিলাম, না হলে ওইটাও অনেক ভালো জব ছিল। পরে আর কি তোমার কিএনসি জয়েন করলাম, কিন্তু কিএনসি জয়েন করার আগে ওরা আমাকে একটা কন্ডিশন দিয়েছিল যে যদি মানে হচ্ছে এখানকার গভর্নমেন্ট যদি আমার মানে হাই সিঙ্গেল পারমিটটা অ্যাপ্রুভ করে তাহলে আমি আর কি জয়েন করতে পারবো, না হলে ওরা আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করবে। তো পরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল, পরে মানে মিনিস্ট্রি থেকে তোমার পজিটিভ কনফার্মেশন পাইলাম, তারপর হচ্ছে এই তো তারপরে ওখানে জয়েন করলাম। ভাই বর্তমানে আপনার যে কিএনসি যে জব আইটি সাপোর্ট যে কোঅর্ডিনেটর হিসাবে মেইনলি আপনার কি কি কাজ করতে হয় এখানে? বেসিক্যালি আমি যে টিমে কাজ করি ওটা হচ্ছে তোমার আমাদের এখানে আইটি ডিপার্টমেন্ট হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট আছে আর কি। একটা হচ্ছে সার্ভিস ডেস্ক, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে প্রসেসিং টিম। তো আমি নর্মালি প্রসেসিং যে টিমটা আছে ওইটা হচ্ছে লিড করি, আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি। সো বেসিক্যালি আমার আন্ডারে তোমার দুইজন টিম মেম্বার আছে, তো ওদের আমি আর কি গাইড করি। অ্যাডমিন রিলেটেড যত টাস্ক আছে, অফিস 365, মাইক্রোসফট অ্যাডমিনিস্ট্রেশন, এক্সচেঞ্জ, তারপর হচ্ছে পাওয়ার অটোমেশন, শেয়ার পয়েন্টের এই যে কাজগুলো আছে এগুলো হচ্ছে নর্মালি আমি করে থাকি, আর ওদেরকে আমি আর কি গাইড করি। হচ্ছে ধরো আমাদের এখানে যখন অনবোর্ডিং হয়, ধরো কোনো নিউ স্টার্টার জয়েন করে, ওদের অ্যাকাউন্ট প্রোফাইল টোফাইল সব হচ্ছে আমি রেডি করি, ওরা হচ্ছে ল্যাপটপ ট্যাপটপ সেট আপ করে আর কি। মোস্ট প্রবাবলি অ্যাডমিন টাস্ক যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমি করি আর কি, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি ওইখানে। ভাই, বর্তমানে কয়েকজনে ব্যাচেলার শেষ করছে থমাস মোর থেকে আইটিতেই, ওরা জব খুঁজতেছে, এখনো ম্যাচ করতে পারে নাই, মানে ব্যাটে বলে মিলে নাই। আপনি তো আছেন এই সেক্টরে, তা আপনি দেখতেছেন যে কোন কোন স্কিল গুলা মিললে দরকার, তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন, কোনগুলা নিজেদের মধ্যে গ্রো আপ করা দরকার? আমার মতে হচ্ছে তোমার স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন তোমার এখন তো ধরো টেকনোলজি ডে বাই ডে অনেক ইমপ্রুভ করতেছে, তো টেকনোলজির সাথে বিভিন্ন জার্নাল যদি ধরো বিভিন্ন এখন কোন সাইটটাতে ধরো বেলজিয়ামে নর্মালি হচ্ছে তোমার বেলজিয়ামে এখন যেটা বেশি চাহিদা আমি দেখি হচ্ছে তোমার নেটওয়ার্কিং, মানে হচ্ছে ডাটা সেন্টারে যে কাজগুলো আছে, ডাটা সেন্টারে সাপোর্ট, আর হচ্ছে তোমার ডেস্কটপ সাপোর্ট ভালো হয় হচ্ছে সে যদি তোমার অফিস 365, মাইক্রোসফট এক্সচেঞ্জ এগুলা নিয়ে মানে মোটামুটি ভালো একটু আইডিয়া রাখে, কারণ এখন সবকিছু হচ্ছে ক্লাউড বেস হয়ে যাওয়াতে মোস্ট অফ দ্য কোম্পানি হচ্ছে সিকিউরিটি মেনটেন করার জন্য তো মানে মাইক্রোসফটে প্রেফার করে। সো মাইক্রোসফটের যে অ্যাডমিন প্যানেল গুলো আছে ওগুলা নিয়ে যদি একটু মানুষ ঘাটাঘাটি করে বা স্টাডি করে, ওগুলার যদি মোটামুটি নলেজ গ্যাদার করতে পারে, তো জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এই জিনিসগুলো। আইটিতে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না, অনেক সময় করে আবার অনেক সময় করে না, কিন্তু তুমি যদি ধরো মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে জব করতে মানে অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে তোমার ইংলিশ দিয়ে তুমি চালাই দিতে পারবে। আর যদি বেলজিক কোনো কোম্পানি হয় তাহলে হচ্ছে একটু প্রবলেম হয়। আইটিতে আমি মনে করি যে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি। বেলজিয়ামে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, এই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি নামাজ বা ইসলামিক বিষয়গুলো প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করছেন কিনা? প্রবলেম অ্যাকচুয়ালি অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় এখানে। ধরো এখানকার তো ধরো ফর এক্সাম্পল এখানে তো শুক্রবারে তুমি যারা জুম্মার নামাজ পড়তে পারো না, কারণ এখানে তো শুক্রবার দিন অফিসে যাইতে হয়। তো দেখা গেছে শনি রবিবারে শুধু ফ্রি থাকি, বা অন্য সময় নামাজ পড়া যায় না, বা হচ্ছে তুমি যখন অফিস আওয়ারে থাকো অনেক সময় প্রবলেম হয় নামাজ পড়তে। কিন্তু আমার কোম্পানিতে একটা মানে হচ্ছে আমার একটা ভালো হেল্পফুল টিম আছে, যেটা হচ্ছে তোমার আমার যে টিম লিডার উনি হচ্ছে মুসলিম, হচ্ছে আমার টিমে আরো দুই একজন আছে ওরা হচ্ছে মুসলিম। তো ওরা মানে বুঝে যে আমি মানে নামাজের টাইম হলে আমি ধরো ওদেরকে বলি যে আমি অনেক সময় বলি, ওরাই আমার একদিন আমি ফার্স্ট যখন জয়েন করি আমার যে টিম লিডার ছিল উনি আমার বলছিল যে উপরে এমন একটা জায়গা আছে, স্পেস আছে যেখানে তুমি চাইলে নামাজ পড়তে পারো। আমি ওইখান থেকে আর কি স্টার্ট হয়। তো দেখা গেছে আমি নর্মালি জোহরের নামাজটা মসজিদে তো পড়তে পারি না, হয়তো অফিসে একটা আমার জায় নামাজ আছে, তো আমি ওইটা রেখে দিই। তো দেখা গেছে আমি লাঞ্চ আওয়ার সময় বা যখন নামাজের টাইম হয় ওই জায়গায় যাই আর কি, একটা ফাঁকা স্পেস আছে ওইখানে যাই আর কি নামাজটা পড়ি, জোহরের নামাজটা পড়ি। আসরের সময় তো দেখা গেছে আমি অ্যাজ ইউজুয়াল বাসায় চলে আসি, বা দেখা গেছে অনেক সময় আসরের সময় আসতে দেরি হলো বা অফিসেও পড়ি। আবার অনেক সময় দেখা গেছে ফজরের সময় একটু আগে অফিস মানে বাসা থেকে বাইরে হয়ে যায়, অফিসে যাই আর কি নামাজ পড়ে তারপরে কাজ স্টার্ট করি। তো দেখা গেছে এইভাবে আর কি হতে পারে। কিন্তু আমার অফিসটা তো অনেক বড়, তো দেখা গেছে আমি কোনো না কোনো ভাবে একটা স্পেস পাই যায় আর কি, মানে একটা রুম আছে ওইখানে। তোমার ইসলাম প্র্যাকটিস করাটা হচ্ছে পুরোপুরি হচ্ছে তোমার উপরে। তুমি যদি চাও যে তুমি নামাজ পড়বা, তোমার এই পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না, এটা হচ্ছে মেন ফোকাস। তো তুমি তুমি যে আল্লাহ তোমার কোনো না কোনো ভাবে দেখবে যে একটা ওয়ে বাই করে দিবি। তারা আমার অনেক মানে আনমুসলিম কলিগরাও আছে, ওরাও জানে যে আমি নামাজ পড়ি। তো দেখা গেছে আমি 5-10 মিনিটের জন্য যদি বা বাইরেও যাই, ওরা বুঝে যে আমি হয়তো নামাজে আসি বা কোথাও আসি, তো ওরা এটা কোনো কিছু মনে করে না। কিন্তু অনেক সময় অন্যান্য কোম্পানিতে তো আর এত বড় স্পেস থাকে না বা এত বড় জায়গা থাকে না, তো অনেকে অনেক প্রবলেম ফেস করে। বা তুমি চাইলে আর কি সবই সম্ভব। আল্লাহ তো
তোমার সবকে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি বসে নামাজ পড়তে পারো, এই জন্য তার কোনো বাইন্ডিংস নেই আর কি। না, আমার কাছে ভাই এটা মনে হয় যে হয়তোবা বাকি নামাজগুলা পড়াটা অনেকের জন্য সহজ, কিন্তু শুক্রবারে জুম্মার নামাজটা পড়াটাই আসলে টাফ মনে হয়, যদিও আমি জব শুরু করি নাই, বাট আমার কাছে বাইরে থেকে এটা মনে হইতাছে। আমি আমি বেসিক্যালি নর্মালি আমি কি করি, মানে আমার যদি কোনো মানে ছুটি দরকার হয় বা হচ্ছে ধরো কোনো কাজ থাকে, আমার ছুটি নিতে হবে ওই উইকে, আমি কি করি শুক্রবারে নিই, শুক্রবারে কাজটা ফালাই আর কি, মানে অ্যাপয়েন্টমেন্টটা ওইভাবেই সেট করি যেন শুক্রবারে হয়। আর আমি ছুটি নিলেও শুক্রবারে নিই, তো দেখা গেছে আমি ওই সকালবেলা ওই যা কাজ থাকে, অফিসিয়াল কোনো কাজ থাকলে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে ডাক্তারের বা কমিউনে যাইতে হলে, তো দেখা গেছে শুক্রবার আমি সকালে কাজ করি, বা দেখা গেছে বিকালে আমি দুপুর বেলা আমি তো নামাজ পড়তে যেতে পারি। তো আমার ছুটিটা আমি ওইভাবেই নিই যেন শুক্রবার পরে এবং একসাথে যেন দুই কাজটা করতে পারি। এটা হচ্ছে আসলে নিজের মানুষের উপরে। মানে বান্দা চাইলে আল্লাহ সেভাবে এটাই। ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ওইটাই। আপনি তো বেলজিয়ামে আছেন অনেকদিন ধরে, দেখতেছেন আইটি সেক্টরে কোথায় কি চাহিদা, কোথায় কি সুযোগ আছে। এখন বাংলাদেশে যারা স্কিল আছে এই বিষয়ে, হ্যাঁ, তারা যদি বেলজিয়ামে সরাসরি জব পারমিট বিষয় নিয়ে আসতে চায়, তাদের জন্য যদি কিছু টিপস শেয়ার করেন 4-5টা। অ্যাকচুয়ালি ডাইরেক্ট বাংলাদেশ থেকে বেলজিয়ামে আসাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি দুই একজন ভাইরে চিনি যারা হচ্ছে তোমার বাংলাদেশ থেকে আসছিল, ওরা হচ্ছে তোমার মানে হাই স্কিল। আমি এক ভাইরে চিনতাম, উনি হচ্ছে তোমার স্যামসাং এ জব করতো বাংলাদেশে, উনি হচ্ছে ডাইরেক্ট জব নিয়ে স্যামসাং থেকে এখানে ইউরোপিয়ান পার্লামেন্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে উনি এসে জয়েন করছিল। পরে 1 বছর পরে উনি ডুবলিনে আছে। তো উনি ভালো মানে ভালো পজিশনে কাজ করছিল, কিন্তু এটার জন্য আসলে কি তুমি একেবারে মানে নর্মাল ব্যাচেলার শেষ করে তুমি অ্যাপ্লাই কইরা মানে বেলজিয়ামে আসাটা একটু ডিফিকাল্ট। কিন্তু যদি তোমার মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে কাজের, ধরো তুমি 2-4 বছর বাংলাদেশের কোনো ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছো, ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো প্রোফাইল আছে তোমার, তাহলে তোমার জন্য জিনিসটা একটু ইজি হয়ে যায়। এখানে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা ডাইরেক্ট হায়ার করে বাংলাদেশ থেকে। ভাই, আপনার জব সার্চিং ইয়ারের বিষয়গুলো একটু শেয়ার করবেন, যে বেলজিয়ামে কতদিনের জন্য বা কত বছরের জন্য জব সার্চিং এর সময় দেওয়া হয়, ওই সময় কোন ডকুমেন্টস দেওয়া হয়। আমরা তো সাধারণত স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের কার্ড দেয়, হ্যাঁ, কি বলে, কাজ করার একটা লিমিটেড সময় থাকে। সার্চিং ইয়ারের আপনার অভিজ্ঞতাটা কি, মানে ওই সময় আপনার কি কি ডকুমেন্টস দিতে হয়েছে, টোটাল আর কি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আমার ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট ছিল। আমার জব সার্চিং এ যাওয়ার মানে দরকার হয়নি, আমি ডাইরেক্ট মাস্টার শেষ করার আগেই মানে হচ্ছে আমার জবটা পেয়ে গেছিলাম। আর তো দেখা গেছে আমার ওই যে রেসিডেন্স পারমিটটা ছিল মানে শেষ হয়ে গেছিল, মানে শেষ হওয়ার আগেই হচ্ছে আমার কোম্পানি আমার জন্য অ্যাপ্লাই করেছিল। তো আমার রেসিডেন্স পারমিট শেষ হওয়ার 1 মাস পরে মানে আমি সিঙ্গেল পারমিট পেয়ে গেছিলাম। তো আমার স্টুডেন্ট জব সার্চিং ইয়ারে যাওয়া লাগে নাই। বাট আমি জানি হচ্ছে জব সার্চিং ইয়ারে হচ্ছে তোমার 1 বছরের ডিউরেশন দেয় এখন, সেটা হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল এই কার্ডই থাকে, কিন্তু বাট ওইটার ক্ষেত্রে একটা এডিশনাল থাকে হচ্ছে তোমার, তুমি হচ্ছে ফুল টাইম জব করতে পারবা, মানে 30 পার উইক 38 আওয়ার্স, মানে অ্যাজ ইউজুয়াল যে আমাদের যে নর্মাল সিঙ্গেল পারমিট থাকে সেটার মতোই, কিন্তু তুমি হচ্ছে ওইটার স্ট্যাটাসটা থাকে এ পারমিট, ওইটা দিয়ে তুমি ফুল টাইম জব 38 আওয়ার্স পার উইক জব করতে পারবা। তো দেখা গেছে ফুল টাইম অ্যাকচুয়ালি ধরতে গেলে পার মান্থ ফুল টাইম জব করা যায় ওইটা দিয়ে। তো এটা ডিউরেশন থাকে 1 বছর। সিঙ্গেল পারমিটে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে হয়েছে, কারা করছে এবং আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হয়েছে? প্রথমে হচ্ছে সার্টিফিকেট, নর্মাল ব্যাচেলার বা মাস্টার্স এর যে সার্টিফিকেট গুলো থাকে ওটা দেওয়া লাগছে। তারপর হচ্ছে তোমার এখানে তোমার ইন্স্যুরেন্স আছে কিনা সেটা দেওয়া লাগছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে হচ্ছে একটা মানে হচ্ছে একটা ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টটাতে হচ্ছে তোমার কয়েকটা টেস্ট দেয়, তোমার ডাক্তার কাছে যায় সেই টেস্ট গুলো করাতে হবে, মানে তোমার কোনো মেজর ইস্যু আছে কিনা তোমার শরীরে, ওইটা একটা টেস্ট করার পরে ডাক্তার একটা সার্টিফিকেট দেয়। ওইটা তোমার কোম্পানি থেকে তোমার ওই ফর্মটা প্রোভাইড করবে। তো ওইটা নিয়ে তুমি ডাক্তার কাছে গেলে ডাক্তার তোমার কয়েকটা টেস্ট দিবে, গুলো যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে সেটা ডাক্তার ফিল আপ করে সিগনেচার করে দেয়। তো ওইটা তোমার জমা দিতে হয়। পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট থাকে না, ওই সার্টিফিকেটটাও জমা দিতে হয়। এই কয়টা ডকুমেন্ট দেওয়া লাগে, আর কোনো এক্সট্রা এডিশনাল কোনো ডকুমেন্ট দেওয়া লাগে? ভাই, আপনি তো স্টুডেন্ট হিসাবে একাই আসছিলেন না? হ্যাঁ হ্যাঁ, একাই আসছে। 18তে আসছেন, এরপরে ভাবিরে নিয়ে আসছেন কোন সময়, মানে আপনার স্পাউস বিষয়টার বিষয়ে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে এই বিষয়টা জানার হইতো। আমার জব হয়েছিল 2022-তে। 2022 সালে যখন আমি জব স্টার্ট করি, বেসিক্যালি স্পাউসের জন্য হচ্ছে 3 মাসের পে স্লিপ দেখাইতে হয়, আর হচ্ছে তোমার পাসপোর্ট অ্যাজ ইউজুয়াল, ম্যারেজ সার্টিফিকেটটা লাগে, মেডিকেল হেলথ এর একটা সার্টিফিকেট নিতে হয় বাংলাদেশ থেকে। এই কয়েকটা ডকুমেন্টই জমা দিতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আবার তোমার লিগালাইজ করাইতে হয় কিছু ডকুমেন্ট আছে। তোমার এই যে ম্যারেজ, ফর এক্সাম্পল তোমার ম্যারেজ সার্টিফিকেটটা তোমার লিগালাইজ করাইতে হয় তোমার এই যে কনসুলেট থেকে, বেলজিয়ামের যে কনসুলেট আছে বাংলাদেশে সেটা থেকে তোমার লিগালাইজ করাইতে হয়। বেলজিয়ামের অথরাইজ 2টা ডাক্তার আছে, ওই ডাক্তার থেকে তোমার মেডিকেলের একটা সার্টিফিকেট নিতে হয়। আর হচ্ছে তোমার এই যে তোমার স্পাউস ফর এক্সাম্পল আমার ওয়াইফের কথা, আমি যে তার স্পন্সর করছি, আমার লাস্ট 3 মাসের পে স্লিপ দেখাতে হয়েছে। ওই জন্য আমার ফার্স্ট 3 মাস আর কি ওয়েট করতে হয়েছিল 3 মাসের পে স্লিপ পাওয়ার জন্য। তো এই তো, আর আমার জব কন্ট্রাক্ট আর একটা ডকুমেন্ট লাগে, সেটা হচ্ছে তোমার হাউস কন্ট্রাক্ট। তোমার হাউসে মানে হচ্ছে
তোমার ক্যাপাবল কিনা, তোমার ওয়াইফ আসার পরে থাকবে বা এটার জন্য ক্যাপাবল কিনা, এটার জন্য একটা হাউস কন্ট্রাক্ট লাগে। কিন্তু হাউস কন্ট্রাক্ট আবার ফরেন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হচ্ছে তোমার একটা ডকুমেন্ট নিতে হয় কন্ট্রাক্টটা রেজিস্ট্রেশন করার জন্য। সেটা হচ্ছে তোমার মাইফিনে যে পোর্টাল আছে, ওইখানে একটা অপশন আছে, সেটা দিয়ে তুমি হচ্ছে ওখানে লগ ইন করার পরে ওই ডকুমেন্ট তোমার হাউস কন্ট্রাক্টটা জমা দিলে ওখানে একটা ওরা হচ্ছে এটা ভেরিফাই করে একটা সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটটা তোমার জমা দিতে হয়। এই তো এই কয়েকটা ডকুমেন্টই লাগে। স্পাউস আসার পরে সুবিধা অসুবিধাগুলো বেলজিয়ামে তো অনেক লিমিটেশন আছে স্পাউসের জন্য, বিশেষ করে কাজ করার ক্ষেত্রে। অনেক কমিউনে দেখা যায়, অনেক কমিউনে দেখা যায় না। এটা হচ্ছে ডিপেন্ড করে তুমি যদি স্টুডেন্ট হও, মানে এটা তোমার অ্যাকচুয়ালি স্পাউসে, মানে তোমার যে তোমাকে যে স্পন্সর করে এখানে আনে, তোমার ফর এক্সাম্পল তোমার ওয়াইফকে তুমি আনলা ফর এক্সাম্পল, তো তুমি আনার পর তুমি যদি স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে তোমার কেস হবে আলাদা। আর তুমি যদি ধরো জবে থাকো, ফুল টাইম জবে থাকো, সেই ক্ষেত্রে কেস হবে আলাদা। তো স্টুডেন্ট যদি হিসেবে থাকো তুমি, তাহলে হচ্ছে তোমার ওয়াইফ আনলে সেটা হচ্ছে তোমার ওয়াইফ কাজ করতে পারবে না। আর যদি তুমি মানে হচ্ছে ফুল টাইম জব করো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কেস ডিফেন্ড হয়। তো দেখা গেছে তুমি চাইলে তোমার ওয়াইফ তোমার ফুল টাইম জব করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে আমার ওয়াইফ কাজ করে না, কারণ হচ্ছে আমি চাই না আর কি ও কাজ করুক আর কি। তো ফার্স্টে থেকে কাজ করতে চাইতো আর কি, বাট আমি এই নেই আর কি। আমি ও বাসায় থাকে এখন আর কি, ওই আমার ছেলে আছে, ওকে দেখাশোনা করে। তো আমি চাই না আর কি ও কাজ করুক, সেই ক্ষেত্রে আর কি আমার কেসটা ডিফারেন্ট। বাট অনেকের ওয়াইফ আসে এখানে কাজ করে। ভাই বেলজিয়ামে যারা হাই স্কিল জব করে বা নর্মাল জব করে, তাদের বাচ্চারা কি কি সুযোগ সুবিধা পায়? আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে তোমার এখানে অনেকগুলো এজেন্সি আছে, তারা হচ্ছে তোমার সোশ্যাল এজেন্সি। তো সেই ক্ষেত্রে তাদের খাতের সাথে তুমি কন্ট্যাক্ট করো, বা হচ্ছে এটা তুমি যখন হাসপাতালে যাও, বা হচ্ছে আমি যখন হাসপাতালে গিয়েছিলাম তখন দেখা গেছে ওরা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে সোশ্যাল থেকে তুমি এই ফ্যাসিলিটিস পাবা, বা তোমার বাচ্চা হলে এই ফ্যাসিলিটিস হবে। এগুলোর ক্ষেত্রে বার্থ বোনাস থাকে একটা, সেটা মনে হয় 1300 সামথিং। তোমার যখন বাচ্চা হয় তার 2 মাস পরে হচ্ছে ওই বেনিফিটটা তুমি পাওয়ার পরে হচ্ছে তুমি যদি ওদের সাথে মানে কোলাবোরেশন করো, এখানে অনেকগুলো এজেন্সি আছে, তো ওগুলার যে কোনো একটাতে গেলেই হবে। সবের ক্ষেত্রেই সেমই লাইক তোমার পার মান্থে তোমার 180 ইউরো মনে হয় পায় প্রতিটা বাচ্চার জন্য। প্রথম বাচ্চার জন্য হচ্ছে 180 ইউরো, আর যদি দ্বিতীয় বাচ্চা হয় তার ক্ষেত্রে মনে হয় আর একটু কম, 160 সামথিং। তো আমার ক্ষেত্রে সেমি ছিল। আমার বাচ্চার আবার হচ্ছে তোমার একটু হেলথ অ্যালার্জি, মানে হচ্ছে তোমার ল্যাকটোজ টলারেন্স ছিল। আমার বাচ্চাকে যে দুধটা দিই আর কি আমি, তো ওইটা হচ্ছে তোমার ডাক্তার থেকে প্রেসক্রাইব করা আর কি। ওইটার জন্য হচ্ছে তোমার আমি ইন্স্যুরেন্স থেকে তোমার 50% আর কি আবার ব্যাক পাই, যেটা মানি আর কি। আমি ধরো দুধ কিনি, সেই দুধের টাকা 50% আমাকে ওরা ব্যাক দেয়। তো এরকম অনেক ফ্যাসিলিটি আছে, তুমি যদি জানো তাহলে হচ্ছে দেখা গেছে অনেক অপশন তুমি সিলেক্ট করতে পারবা। তো এখানে এখন এটা নতুন করে চালু করছে যে তোমার বাচ্চা যদি কোনো হেলথ ইস্যু থাকে, তোমার ডক্টরের কাছে তুমি প্রেসক্রাইব নিলে তোমার দুধের টাকা 50% রিটার্ন করে ওরা। আগে এটা ছিল না। বা এই যে মাসে মাসে টাকাটা দেয় 180 ইউরো করে, এটা কত বছর পর্যন্ত দেয় বাচ্চাদের? তুমি মরার আগ পর্যন্ত এই ইয়েটা পাবা যদি তুমি বেলজিক হও। আমার বাচ্চা তো বেলজিক, আমি রিসেন্টলি হচ্ছে তোমার পাসপোর্ট পাইছি, তো সেই ক্ষেত্রে ও পাসপোর্ট পাইছে। তো 18 বছর পর্যন্ত হচ্ছে ও একটা সার্টেন অ্যামাউন্ট পাবে। এরপরে 18 বছর হওয়ার পর থেকে এরপর যখন ও ইউনিভার্সিটিতে যাবে বা হচ্ছে দেখা গেছে অন্য যা অপশন গুলো সিলেক্ট করবে, তখন দেখা গেছে ওই মানে হচ্ছে টাকাটার রেঞ্জটা বাড়তে থাকে। তো তুমি নর্মালি দেখা গেছে 800 বা 900 পর্যন্ত যায় লাস্ট, আমি যেটুকু জানি আর কি। আপনি পাসপোর্ট পাইছেন বললেন, এটা কবে পাইছেন? রিসেন্ট মানে কি গত বছর নাকি? না না, এই বছরের এই যে মেয়েতে পাসপোর্ট পাইছি আমি। জানতাম না, আমি মনে করছি আরো পরে। না না, আমি 2018-তে আসছিলাম, তারপর 2026-এর মার্চে হচ্ছে আমার 5 বছর হচ্ছে। 5 বছর হওয়ার পর হচ্ছে তোমার আমার এল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল। তো দেখা গেছে এল কার্ড না, সরি 2025-এর অক্টোবরের দিকে মানে আমার 5 বছর হয়েছিল। তো 25-এর অক্টোবরের পরে আমি অ্যাপ্লাই করছিলাম, 25-এর অক্টোবর সামথিং এ। তো 25 অক্টোবরে অ্যাপ্লাই করার পর হচ্ছে তোমার ফার্স্ট আমার হচ্ছে এল কার্ড দিছে। এই কার্ড থেকে আমি এল কার্ডে সুইচ হয়েছি। তো এটা হচ্ছে আমার 10 বছরের কার্ড দেয় সেটার জন্য। তো দেখ ওইটার জন্য আমার 5 বছর সময়, মানে 5 মাস সময় নিয়েছিল। তো পরে আমি আবার মার্চে অ্যাপ্লাই করছি তোমার পাসপোর্টের জন্য। তো এই তো মার্চে অ্যাপ্লাই করার পর এইতে জুনের দিকেই পাইছি, জুনের ফার্স্ট উইকে মানে আমি পাসপোর্ট পাইছি। এই 5 বছর মিললো কিভাবে আপনার? স্টুডেন্ট আবার স্টুডেন্ট ইয়ার গুলা কি হাফ কাউন্ট করছে না? আমার প্রথম যে 3 বছর ছিল 2018 থেকে 2022 পর্যন্ত, ওটা হচ্ছে হাফ কাউন্ট করছে, 1 বছর 5 মাস। এরপরে বাকি 3.5 বছর হচ্ছে আমি যে জব করছি ওটা। সিটিজেন্স এর অ্যাপ্লিকেশনটা
স্মুথই ছিল আমার ক্ষেত্রে, আমার বেশি কিছু লাগে না আর কি। আমার যে আমি তো যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ওই যে জব করতাম, ওই জবের কন্ট্রাক্ট গুলা জমা দিছিলাম। আর হচ্ছে আমি যে 4 বছর যে জব করছি, লাস্ট 4 বছর, ওই লাস্ট 4 বছরের যে কন্ট্রাক্ট ছিল, মানে ওইটা তো হচ্ছে তোমার ওই যে প্রতি বছর যে তুমি ট্যাক্স রিটার্ন জমা দাও, সেখানে আর দুইটা সার্টিফিকেট আসে। একটা হচ্ছে তোমার নর্মাল ট্যাক্সের সার্টিফিকেট, আর একটা হচ্ছে তোমার জবের সার্টিফিকেটের মনে হয় এনএক্স সামথিং, আমি ভুলে গেছি ফর্মটার নাম। তো দুইটা ফর্ম আসে। স্টুডেন্ট লাইফটা শেষ করছেন, ওই সময় আপনার কি কি ট্যাক্স দিতে হয়েছে প্রতি বছরে, কয়টা এবং কি কি, আর বর্তমানে কয়টা এবং কি কি দিতে হয়? ওই সময় হচ্ছে তোমার নর্মাল অ্যাজ ইউজুয়াল ট্যাক্স ছিল। ওইটার সময় আমার কোনো কিছুই জমা দিতে হয় না, কারণ এটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়। তুমি যেটা জব করা বা হচ্ছে তুমি স্টুডেন্ট থাকো, সেটা হচ্ছে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায়। তো দেখা গেছে ওই সময় অনলাইনে যদি তুমি জমা দাও, সেক্ষেত্রে তোমার কোনো কিছুই ফিল আপ করতে হতো না, সেটা অটোমেটিক ফিল আপ হয়ে আসতো। জাস্ট তুমি দুইটা অপশনে ক্লিক করতে হতো, কমপ্লিট সেন্ড। তো ওই দুইটা সেন্ড করলে ওই কিন্তু যখন জবে সুইচ হয়েছি, তারপর থেকে কিছু জিনিস আর কি আমার চেঞ্জ করতে হয়। যেমন ওইখানে আবার কিছু জিনিস হচ্ছে তোমার চেক করতে হয়, তুমি ফুল ইয়ার মানে তোমার গ্রোস কতটুকু তুমি ইনকাম করছো সেটা ঠিক আছে কিনা। নর্মাল আমার ক্ষেত্রে সবসময় ঠিকই থাকে, কারণ আমার কোম্পানি থেকে পেরোল ওরা কখনো ভুল করে না। ওইটার ইয়াটা নর্মালি দেখা গেছে সেমই থাকে। বাট তুমি যদি তোমার বাবা মারে টাকা পয়সা পাঠাও, বা হচ্ছে দেখা গেছে তুমি যদি কোনো এক্সপেন্স এখানে বেয়ার করো, সেগুলো তুমি চাইলে এডিশনালি অ্যাড করতে পারো ওই জায়গায়, ওটার অপশন আছে। তো দেখা গেছে তুমি যদি ধরো লেটসে আমি ধরো বাংলাদেশে ধরো পুরো বছরে 10K পাঠাই না ফর এক্সাম্পল, তো দেখা গেছে 50% আমাকে ওরা রিটার্ন করে, আমি যদি ওই ডকুমেন্ট গুলো ওইখানে সাবমিট করি। তো সেটার একটা অপশন আছে, কিন্তু সেটার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে, তো এখানে তুমি মানে হচ্ছে ফুল টাইম জব করতে হবে, প্লাস তোমার স্পাউস থাকতে হবে। এই দুইটা মানে হচ্ছে তোমার স্পাউস থাকতে হবে, স্পাউস এখানে আসছে কিনা, এই দুইটা অপশন হচ্ছে এটার জন্য রিকোয়ারমেন্ট। এটা তো অনেক ভালো একটা ইনফরমেশন ভাই, গুরুত্বপূর্ণ একটা information। অনেক ভালো হেল্প করে, কারণ হচ্ছে দেখা গেছে যারা হাই স্কিল জব করে তাদের ট্যাক্স এর অ্যামাউন্টটা অনেক মানে কম থাকে, কারণ হচ্ছে ট্যাক্স রিটার্নটা কম পাওয়া যায়। তো দেখা গেছে তুমি যে বাংলাদেশে টাকা পাঠাও তোমার মা বাবারে প্রতি মাসে, ওইটা যদি তুমি অ্যাড করো, দেখা গেছে তুমি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট তুমি রিটার্ন পাইতেছো। মানে প্রুফ হিসাবে কি দিত ভাই? আমরা তো সাধারণত ট্যাপ ট্যাপ সেন্টারের মাধ্যমে টাকা পাঠাই, ধরেন যারা হাই স্কুল জব করে। ওইটাই দিবা। আমিও ট্যাপ ট্যাপ সেন্টার হিসেবে টাকাটা পাঠাই। তো দেখা গেছে সেটার ক্ষেত্রে ফার্স্টে যখন আমি জমা দিছিলাম, সেই ক্ষেত্রে ট্যাপ ট্যাপে আমি তো প্রতি মাসে ধরো আমার মা বাবার টাকা পাঠাই। তো দেখা গেছে ওইটার যে ডকুমেন্ট, ট্যাপ ট্যাপে একটা ডকুমেন্ট দেয় ইয়ারলি বা হচ্ছে মান্থলি, তো ওইটার যে মাসে তুমি টাকাটা পাঠাইছো ওই মাসের একটা পিডিএফ বানাবে। নর্মালি ওইটা রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি প্রতি মাসে টাকাটা পাঠাইতে হবে, কোনো মাসে গ্যাপ দেওয়া যাবে না, বা 1 মাস গ্যাপ হলে কোনো প্রবলেম নাই, কিন্তু টানা পাঠাইতে হয়। তো দেখা গেছে ওই পুরা বছরের যে তোমার স্লিপটা ওরা দেয়, ওইটা জমা দিতে হয়। আর হচ্ছে তোমার নর্মালি তোমার বাবা মার নাম তো তোমার পাসপোর্টে আছে, পাসপোর্টের যে ডকুমেন্টটা ওইটা জমা দিতে হয়। আর তুমি কত অ্যামাউন্ট পাঠাইছো ওইটা ক্যালকুলেশন করে ওই জায়গায় জমা দিয়ে ওইটা সাবমিট করলে দেখা গেছে ওইটার 50% বা 70% ওরা রিটার্ন দেয়। ভাই আপনি 2018-তে আসছেন, হ্যাঁ, নিজে স্টুডেন্ট ছিলেন, অনেক স্টুডেন্টদের সাথে মিশছেন, আবার বর্তমানে গাইডও করতেছেন, আপনি অনেক স্টুডেন্টদের উত্থান পতন দেখছেন। তো আপনার মতে বেলজিয়ামে আসার পর স্টুডেন্টরা সাধারণত কি কি প্রবলেম গুলো ফেস করে? আমি প্রথম স্টার্ট করে আমার মানে এক্সপিরিয়েন্স, ধরো আমি যখন প্রথম ফার্স্ট ল্যান্ড করছি বেলজিয়ামে, আসার পরে এক ভাই ছিল, তো ওনার সাথে প্রথম আমি ওনার বাসায় উঠি আর কি। তো উঠার পরে হচ্ছে ওইখানে অনেক স্টুডেন্ট ছিল, 3 জন বা 4 জন কি ছিল। তো দেখা গেছে ওরা আমার সিনিয়র ছিল, যারা 2017 সালে আসছিল। ওরা কিছু মানে ওদের আসার পরে আর কি ফার্স্ট ইন্টেনশন ছিল, কয়েকজন স্টুডেন্টের ইন্টেনশন ছিল হচ্ছে তোমার পড়াশোনা কন্টিনিউ করার, আর কয়েকজন স্টুডেন্টের ইন্টেনশন ছিল এখানে মানে সেটেল হওয়ার, মানে ইউরোপে সেটেল হওয়ার। তো ওরা হচ্ছে আসার পরে বলতো আর কি, তো ধরো এখানে পড়ালেখা করা সম্ভব না, এখানে কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট, বেলজিয়ামে থাকা পসিবল না। তো ওরা ওদের মতো যে যার মতো আর কি চলে গেছে অন্যান্য কান্ট্রিতে, এখন আছে পড়াশোনা আর কন্টিনিউ করতে পারে নাই। কিন্তু আমি পরে আর কি ওদের সাথে 2-1 জন ছিল, ওরাও খুব ভালো ট্রাই করছে প্রথম 5-6 মাস, কিন্তু মানে হচ্ছে ওরা আর পরে গিভ আপ করে দিছে আর কি। অত ফ্যামিলি অনেক সময় দেখা গেছে তোমার ফ্যামিলির প্রেশার থাকে, টাকা পাঠাইতে হবে, কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, আসলে দুইটা একসাথে করাটা অনেক ডিফিকাল্ট। তো আমার ক্ষেত্রে সেটা হয় না আর কি। দেখা গেছে আমার টিউশন ফি ছিল না, আমি দেখা গেছে আমার মানে ওরকম মানে কাজ করার কোনো মানে ছিল না আর কি। প্রথম 6 মাস বা 7 মাস আমি কোনো কাজ করিনি আর কি। আমি শুধু ফোকাস করছি পড়াশোনার দিকে। তো দেখা গেছে সেই জন্য আর কি আমার একটু ফার্স্টে হচ্ছে প্রবলেম হয়, ফার্স্টে আর কি প্রবলেম হয় না, কারণ বাসা থেকে হয়তো আমি
5-6 লাখ টাকা নিয়ে আসছিলাম, তো ওগুলো খরচ করতেছিলাম। আর পরে 5-6 মাস পরে আর কি ট্রাই করলাম, না আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু একটু স্টেবল হয়েছি আর কি, দেখা গেছে অনেক কিছু বুঝি, দেখা গেছে কেন কাজ করবো না। তো পরে আর কি হালকা পাতলা কাজ শুরু করছি, পার্ট টাইম জব করতাম তখন। অনেকে আছে এই পেশাটা নিতে পারে না আর কি, দেখা গেছে তুই একসাথে কাজ করা বা একসাথে পড়াশোনা করা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা গেছে এটা আসলে যার যার উপরে, ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। তো আমার ক্ষেত্রে গেছে আমি, আমার এত হ্যান্ডসাম স্যালারি দরকার ছিল না তখন। তো দেখা গেছে আমি এক বেলা কাজ করতাম, আমি সকালে ক্লাস করতাম, আমি আমার কাজ থাকতো হয়তো রাত্রে বেলা, তো 5 ঘন্টা কাজ করতাম, সন্ধ্যার 5টা থেকে 10টা পর্যন্ত, এরকম 4-5 ঘন্টা কাজ করতাম। তো দেখা গেছে সেই ক্ষেত্রে আর কি আমার এফেক্টটা পড়ে নাই আর কি, দেখা গেছে আমি সকালে কোনো কাজ করতাম না। তো সেই ক্ষেত্রে আর কি আমার ক্ষেত্রে একটু ইজি ছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা ইজি না। অনেকে দেখা গেছে এখানে যারা কাজ করে, যে অড জব গুলো করে, রেস্টুরেন্টে কাজ করে বা যেখানেই কাজ করে, দেখা গেছে সকালেও কাজ করতে হয়, বিকালেও কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আর কি একটু ডিফিকাল্ট দুইটা একসাথে মেনটেন করা, এইটাই হচ্ছে প্রবলেম। এটা আছে নিজের মোটিভটা সেট করতে হয়, যে আমার গোল হচ্ছে এটা, আমি এই গোল আমার পৌঁছাইতে হবে বা এই গোল আমার যাইতে হবে। তো এই গোলটা যদি কেউ সেট করতে পারে, তার ক্ষেত্রে আর কি সহজ। আর কেউ যদি এই গোল থেকে দেখা গেছে না, অনেকে গিভ আপ করে দেওয়া, অনেকে পারে না আর কি ওই গোলে পৌঁছাইতে, তো দেখা গেছে অনেক স্ট্রাগল করে। তো সেটাই হচ্ছে ব্যাপার আর কি, কার মোটিভটা কি, সে কি চায় আসলে। আমি দেখছি অনেকেই হচ্ছে এখানে আসার পরে 5-6 মাস কাজ করছে, মানে পড়াশোনা করতো প্লাস কাজ করতো, কিন্তু এরপর আর কন্টিনিউ করতে পারে না, হতাশা হয়ে যায় আর কি। থ্যাংকস, অনেক এক্সাম ফেল করার পর, আমি নিজেও ফেল করছি। আমি যদি বলি যে আমি খুব ভালো স্টুডেন্ট, সেটা আমিও 2-3 বার ফেল করছি। প্রথমে এসে তো বুঝতাম না, ফার্স্ট সেমিস্টার আমার 3 সাবজেক্টে ফেল ছিল। তো দেখা গেছে আমি বুঝি নেই ওই সাবজেক্ট গুলো কিভাবে পাস করতে হবে। পরে আস্তে আস্তে ট্রাই করার পরে, যে ট্রাই করতে করতে যে পরে দিয়ে পাস করছি, কিন্তু সেটা হতাশা হওয়া যাবে না, ট্রাই করতে হবে, এটাই হচ্ছে মেন ফোকাস থাকতে হবে আর কি সবার। ভাই, আমরা যারা দেশে টুকটাক নামাজ পড়তাম বা ইসলাম মোটামুটি প্র্যাকটিস করতাম, হম, তে হ্যাঁ। বিদেশে আইসা স্টুডেন্ট অবস্থায় এই প্রবলেম গুলো ফেস করছেন কিনা বা প্রবলেম কারো ফেস করতে দেখেন কিনা? আমি তো অনেকেরই দেখি, যেটা আসলে আসলে এটা ডিপেন্ড করে। আমি তোমার ফার্স্টে বলছি, যখন আমি এক্সপ্লেন করছি যে আমার মানে কাজের ক্ষেত্রে বা নামাজ পড়তে কি কোনো প্রবলেম, এটা আসলে ডিপেন্ড করে নিজের উপরে, তুমি নামাজ পড়তে পারবা কি, তুমি পড়তে চাও কিনা। আমি যখন পার্ট টাইম জব করতাম, so আমি বেসিক্যালি একটা রেস্টুরেন্টে ফার্স্ট ফ্রন্টে কাজ করতাম। আর তো ওইখানেও আমার মানে আসলে কি আমি জানি না, আসলে হয়তো আল্লাহ মানে যেভাবে মিলিয়ে দিছিল, তখন আমি যে জায়গায় রেস্টুরেন্টে কাজ করতাম, ওরাও ভালোই ধার্মিক ছিল। যে লোকটা কাজ করতো পিছনে, যে কাজ করতো শেফ ছিল, উনি খুব ধার্মিক ছিল। তো দেখা গেছে উনি আমার নামাজের সময় হইলে আমি ওনারা বলতাম যে আমার 10টা মিনিট কি টাইম দেওয়া যাবে, ওদের নিচে আর কি গ্রাউন্ড বেসমেন্টে, যেখানে ওরা ধরো পানি টানি রাখে বা হচ্ছে আলাদা ফাংশন, মানে ধরো আনুষঙ্গিক যে জিনিসগুলো, মানে ওখানে ওখানে উনিও নামাজ পড়তো। উনি ভালো লোক ছিল, উনি নামাজ পড়তো, তো উনারও যায় নামাজ ছিল। তো দেখা গেছে আমারও উনি টাইম দিত। দেখা গেছে উনি যখন মানে কাজ থেকে ফারাক হয়ে আর কি 10 মিনিটের জন্য নামাজ পড়তে যেত, দেখা গেছে আমি উনার দিকটা দেখতাম। তো আবার উনি আসলে আমি উনারে বলতাম যে আমি কি 10 মিনিটের জন্য যাইতে পারবো না, তো উনি আমার সময় দিত নামাজ পড়তে। দেখা গেছে আমি ওই হিসেবে আমি ওইখানে নামাজ পড়তে পারতাম। আসলে এটা হচ্ছে ইচ্ছা আর কি, তোমার যদি ইচ্ছা থাকে আসলে আল্লাহ তোমার কোনো না কোনো ভাবে ওয়ে বাইট করে দিবে। আমি যেটা বিলিভ করি, এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে। তো এইটাই হচ্ছে কথা, তুমি যদি চাও তাহলে তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারো। আর বেলজিয়ামে তো অনেক মুসলিম, তো অনেক মরক্কান, অনেক টার্কিশ লোকেরা আছে, তো মসজিদের অভাব নাই। কিন্তু তুমি যদি হাঙ্গেরিতে যাও, দেখবা যে মাইলকে মাইলে যাওয়ার পরও তুমি একটা মসজিদ পাবে না। আমি একদিন এক বিজনেস ট্রিপে গেছিলাম, ওখানে কোনো হালাল খাবারই নাই, কোনো ইয়েই নেই। মানে হচ্ছে মসজিদ আছে কিনা আমি জানি না, অ্যাকচুয়ালি এটা অনেক আননোন এরিয়া ছিল আর কি, মানে গ্রাম সাইড ছিল, রিমোট এরিয়া ছিল সেই জায়গাটা। তো দেখা গেছে এটা ডিপেন্ড করে তোমার উপর। অনেক কান্ট্রিতে দেখা গেছে অনেক মুসলমানই নাই, দেখা গেছে অনেক কোনো মসজিদই নাই। তো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমরা তো অনেক লাকি বেলজিয়ামে, যে এখানে অনেক মসজিদ। বেলজিয়াম ব্রাসেলসে অনেক মসজিদ, তোমার জায়গায় জায়গায় মসজিদ, 10-15-20 মিনিট পর পর গেলে মসজিদ। তো দেখা গেছে সেখানে তুমি চাইলে ইজিলি তুমি ইসলাম প্র্যাকটিস করতে পারবে, এটা কোনো ডিফিকাল্ট কিছু না। তুমি চাইলেই তুমি সবকিছু করতে পারো, আল্লাহ তোমার মানে দিক সহজ করে দিব, যে তুমি চাও। এটা হচ্ছে তোমার চাইতে হবে। তুমি যদি বলো যে আচ্ছা ঠিক আছে আমি পড়বো, কালকে থেকে পড়বো, এরপরে দেখা গেছে শয়তান তোমার বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিব, যে তুমি তোমার এইটা আছে, তোমার ওইটা আছে, তুমি চাইলে পারবা না, তোমার কাজের ক্ষেত্রে এই প্রবলেম ওই প্রবলেম। তুমি যদি চাও, যে তুমি যদি বলো যে না আমি পড়বোই, নামাজ পড়বোই, তো তোমার শয়তানও ঠেকায় রাখতে পারবে না, আমি যেটা বিলিভ করি। এইটাই আমারও ক্ষেত্রে দেখছি যে মোটামুটি ভালোই মুসলমান আছে, হ্যাঁ সবাই হেল্প করে, নিজে নামাজ না পড়লেও যারা আন্ডারে কাজ করি মুসলমান, হ্যাঁ একটা সুযোগ করে দেয় আর কি সবারই মোটামুটি। আসলে এটা হচ্ছে তোমার উপর। তুমি যদি কারো কোনো মুসলমানকে বলো যে ভাই আমি 10 মিনিটের জন্য নামাজ পড়বো বা আমাকে একটু সময় দেওয়া যাবে, সে কোনো মুসলমানের পক্ষে সেটা না বলাটা আসলে ডিফিকাল্ট। আমি যেটা মনে, কোনো ইসলামী পরিবেশে যদি থাকো, তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রে জিনিসটা প্র্যাকটিস করা বা হচ্ছে তোমার ক্ষেত্রে সেটা মেনটেন করাটা অনেক ইজি হয়েছে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাসেলসে তো বাংলাদেশে মসজিদ আছে, কমিউনিটি অনেক ভালো। এখানে বিভিন্ন জায়গায় রাস্তা হইতেছে, মানুষরা ইসলামের দাওয়াত দিতেছে। তুমি যদি ওইসব জায়গায় যাও, ওইসব পরিবেশে থাকো, ওইসব মানে ইসলামী কথাবার্তা শুনে, তোমার মন এমনি নরম হয়ে যাবে। তুমি
চাইছে তোমার মানে ইসলাম নামাজ কালাম পড়তে তোমার কাছে মজা লাগবে, আর যদি তুমি সেটা প্র্যাকটিস না করো তাহলে তোমার কাছে সেটা মজা লাগবে না। আমাদের গেস্ট যারা আসে মোটামুটি সবারই কিছু পার্সোনাল কোশ্চেন করি, হ্যাঁ, যে হুম, আমাদের থ্রট গুলা যাতে শেয়ার হয়, আমাদের চিন্তা ভাবনা হুম। যাতে প্রসারিত হয়, সেই হিসাবে আপনারা কিছু পার্সোনাল প্রশ্ন করা পালা। এবার প্রথম প্রশ্ন, যে আপনার লাইফের উদ্দেশ্য কি? এখন আমার আসলে লাইফের উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেটাকে আলহামদুলিল্লাহ মানুষ করা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় উদ্দেশ্য। আমার ইচ্ছা আছে আর কি ওরে কোরআন হাফেজ বানানো, তা আমি ওই উদ্দেশ্যে আর কি চেষ্টা করতেছি। এখন জানি না আল্লাহ পাক কতটুকু আমার ইচ্ছা পূরণ করবো, কিন্তু আমার এখন সবচেয়ে বড় গোল হচ্ছে এটাই যে আমার ছেলেটা যদি আমি কোরআন হাফেজ বানাইতে পারি, এখানে মানুষ যারা অন্য ধরো যারা মুসলিম না, যারা তাদেরকে সে দাওয়াত দিতে পারবে বা বুঝাইতে পারবে যে যে ইসলামের পথে আসতে কিভাবে আসতে হবে বা কিভাবে দাওয়াত দিতে হবে, এইসব কাজ করতে পারবো। সেইটাই হচ্ছে আমার এখন মূল উদ্দেশ্য। আমার ওই বাড়ি গাড়ি করতে হবে, অনেক টাকা কামাইতে হবে, এগুলার আসলে কোনো লোভ নেই। এই দুনিয়াতে আসছি কয়দিনের জন্য, 20-30 বছর 40 বছর, এরপর তো যে দুনিয়াতে ওই দুনিয়ার আখিরাতে তো যাইতেই হবে, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। তো এখানে যদি কিছু ভালো কাজ করতে পারি, মানুষের ইসলামের দাওয়াত দিতে পারি, এইগুলাই এখন উদ্দেশ্য আসলে। এমনি কোনো প্ল্যান আছে যে আপনারা তো থাকবেন বেলজিয়ামে, ওরে হাফেজ বানানোর ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন কিনা, বা সামনে কিভাবে ওরে গাইড করবেন? আমার আমার এখন ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ওকে কিভাবে আমি একটা মানে গাইডলাইন দিতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় মানে আমার প্রথম ফার্স্ট চ্যালেঞ্জ। তো আমি এখন ট্রাই করতেছি হচ্ছে ধরো বাংলা মসজিদের এই আশেপাশে যদি মানে বাসা নেওয়ার, তাহলে দেখা গেছে ওরে আমি বাংলা মসজিদে আর কি অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপে যে মানে ইসলামিক যে শিক্ষাটা আছে, আমি দেখছি এখানে জোহরের সময় হচ্ছে তোমার যে ইমাম সাহেব আছে উনি হচ্ছে তোমার তালিম করায় হচ্ছে, তারপর হচ্ছে বাচ্চাদেরকে আর কি কোরআন শিখায়। তো আমি যদি ওখানে একটা বাসা নিতে পারি তো আমার জন্য বা আমার ওয়াইফের জন্য একটু ইজি হচ্ছে ওকে ধর মসজিদে পাঠানোর জন্য। তো দেখা গেছে আমিও মসজিদের সাথে থাকলে ওকে আমি নিয়ে গেলাম, আমি ইসলামী যে দিক নির্দেশনা গুলো আছে সেগুলো দিতে পারলাম। তো এগুলো দিতে পারলে আস্তে আস্তে ওরা যদি আমি বেসটা তৈরি করে দিতে পারি এইভাবে, তো দেখা গেছে ওর জন্য ইজি হয়ে যাবে। তো দেখা গেছে ও যদি তোমার 5-6 বছর অ্যাটলিস্ট এখানে ওই শিক্ষাটা নিতে পারে, এরপরে অনেক জায়গা আছে, তোমার জার্মানি আছে, ফ্রান্স আছে, যেখানে হচ্ছে তোমার বড় বড় মাদ্রাসা আছে, ভালো মাদ্রাসা আছে। তো ওই সব জায়গায় আর কি আমার ওরে পাঠানোর ইচ্ছা আছে। অ্যাটলিস্ট ও যে মানে ইসলামের শিক্ষাটা শিখলো, এরপরে তো কমই আছে বা আলেম আছে, সেগুলা হয়তো আমার ইচ্ছা আছে ওরে সৌদি আরব পাঠায় দেওয়ার। ভাই, ব্রাসেলসের মসজিদের ইমাম সাহেবের কথা বললেন, ওনার সম্পর্কে দু একটা কথা না বললে নয়। আমি আসার পরে একটা আরবিয়ান তাবলিগ জামাতের ছিল, আমি ওখানে 2 দিন ছিলাম আমাদের বাংলা মসজিদে। আমাদের বাংলা মসজিদে ইমাম সাহেবের সম্পর্কে কিছু তথ্য জানছি, যাই না মানে কিছু আলেম আছে না যে একের কফ কয়, সেই ক্যাটাগরি আলম উনি একজন। ওনারও বাসা নোয়াখালীতে। একবারে পুরো এখানে বলতে গেলে হাই স্কিল জব, ইন্টারভিউ দিয়া ভালো মতো পরে এখানে সরকারি ভাবে ওনার বেতন দেওয়া হয়। ওনার ওয়াইফ এই দেশে আনছিল, ওনার ছেলে মেয়েদেরকে এই দেশে আনছে, আনার পরে দেখছে যে না, এইগুলা এই দেশে আমার মন মতো হবে না, পরে ওনাদেরকে আবার ব্যাক করে ওই দেশে পাঠাইছে। এরকম সবাই কিন্তু ভাই পারে না। উনি যে কমিউনিকে বলছে যে আমি আমার সন্তানদেরকে আমার নিজের দেশের কালচার শিক্ষা দেবো, এই জন্য ওই দেশে রাখবো। তো ওনারা ওই সময় বলতেছে আপনার সন্তানদেরকে যে এত টাকা দেওয়া হয়েছে, 3,000 না কত হাজার ইউরো যেন বলছিল ওই সময়, যে এত টাকা দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাকে ব্যাক করতে হবে। হ্যাঁ, আমি ব্যাক করে দিব, তারপরও ওদেরকে ওই দেশে পাঠাতে হবে। উনি একটা স্যাক্রিফাইস করছে ভাই, এটা এই জন্য আর কি শেয়ার করলাম ওনার বিষয়টা। আসলে এটা অনেক বড় স্যাক্রিফাইস, এটা অনেকে পারে না। আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলি যে আমাদের যদি এরকম কোনো প্রবলেম ফেস করি, আমরা দেখা গেছে আমি তো তোমারে বাংলাদেশে পাঠিয়ে দিব আমার ছেলে সহ। তো ওইখানে আমার ছেলে অ্যাটলিস্ট ওখানে পড়াশোনা করলো বা ইসলামিক দিন শিখলো, বেসটা তো তৈরি হলো, এরপরে আসলে হয়তো ওর জন্য জিনিসগুলা কপ আপ করা বা হচ্ছে ওইসব থেকে কালচার থেকে দূরে থাকাটা একটু ইজি হবে। বাট জানি না আমি আসলে আল্লাহ কতটুকু আমার ইচ্ছা পূরণ করবো, এটা হচ্ছে ডিপেন্ড করে। দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করো সবাই যেন একটা শিক্ষা করে দিতে পারি, আমার ইচ্ছা। ভাই, আপনি তো এখন স্টুডেন্টদের গাইড করেন, হ্যাঁ, বিভিন্ন ভাবে হেল্প করেন। কোন ভ্যালুস বা কোন প্রেরণা যে আপনার ভালো কাজ করতে অনুপ্রাণিত করে? এটা আসলে এই ইচ্ছাটা আসে হচ্ছে নিজের থেকে। আর তো আমরা যে স্ট্রাগলটা দেখছি, যে আসার পরে যে প্রবলেম গুলো ফেস করছি, এই প্রবলেম গুলো যেন মানে মানে পরবর্তী যে স্টুডেন্ট গুলো এখানে আসে তারা যেন ফেস না করে, এই জন্য আমরা ওই যে একটা কমিউনিটি তৈরি করছি আর কি, বাসাব, যেটা শিক্ষা ভাই প্রেসিডেন্ট। সফলতাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে মাপেন? সফলতাকে আমি কিভাবে দেখি, সফলতা তো আসলে একটা নর্মাল ওয়ার্ড, তো এটা যদি তুমি ধরো তুমি তোমার ওই সফলতা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে গোল থাকতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও তোমার লাইফে, তোমার মানে তোমার গোলটা কি হইতে পারে, মানে তুমি
তুমি এই গোলে পৌঁছানোর জন্য তুমি কি কি স্টেপ তোমার নেওয়া দরকার, এই জিনিসগুলো যদি তুমি ফার্স্ট থেকে সেট করতে পারো, তো দেখা গেছে তুমি অবশ্যই সেই গোলে পৌঁছাইতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমার নিজের চেষ্টাও থাকতে হবে, অবশ্যই আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহর দোয়া ছাড়া আসলে মানুষ কোনো কিছু করতে পারে না, আল্লাহর হুকুম অবশ্যই দরকার আছে এটার ক্ষেত্রে। তো দেখা গেছে তুমি যদি আল্লাহর কাছে চাইতে থাকো এবং নিজেও চেষ্টা করতে থাকো, তো তুমি সফলতা একদিন পৌঁছাইবে। আমি যেটা মনে করি আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে সেমই হয়েছে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি বেলজিয়ামে আসার ক্ষেত্রেও আসার আগেও আমি এই জিনিসটা দোয়া করতাম যে আল্লাহ, যদি আমি বেলজিয়ামে যাই, যে আমার জন্য কোনো ভালো কিছু হয় তাহলে তুমি আমার বেলজিয়ামে নিও, আর যদি খারাপ কিছু থাকে তাহলে আমার নিও না। ধরেন ভাই, আপনার জীবনের লাস্ট দিন আজকে, যে আপনি জানতেছেন যে আর কিছু ঘন্টা পরে আপনি মারা যাবেন, হ্যাঁ, ওই সময় আপনার কোন তিনটা কাজ, যে তিনটা কাজ লাইফে করছি, দেখতে পারলে বা স্মরণ হইতে খুব বেশি ভালো লাগতো? যে তিনটা কাজ আমি লাইফে করছি পালন করতে পারলে ভালো লাগতো, এটা আসলে একটা ডিফিকাল্ট কোশ্চেন। এখানে তো অনেকগুলো কাজই আছে যেগুলো হচ্ছে আসলে স্মরণ করতে পারলে, মানে এই তিনটা কাজ যদি আমি করে যেতে পারি আমার মরার আগে, তাহলে আমার আসলে ভালো লাগবে। যেমন আমার বাবা হচ্ছে তোমার লাইফে অনেক কষ্ট করছে, উনি হচ্ছে তোমার কুয়েতে ছিল। তো দেখা গেছে উনি, আমি যখন ছোট ছিলাম ওনার আদরটা তেমন পাইনি, কারণ উনি আসলে এত এক মাসের বেশি থাকতো না। তো দেখা গেছে উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে। দেখা গেছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, উনি আমার আনুষঙ্গিক যত খরচ আসে সবকিছু হচ্ছে উনি আমার জন্য দিত। তো আমি যখনই যেটা চাইতাম উনি দিত। কিন্তু আমার বাবা বা আমার মা বলো, তাদের যে ইচ্ছাটা বা একসাথে থাকাটা সেটা করতে পারে নাই। তো আমার একটা বড় ইচ্ছা আছে আর কি এখনো, আল্লাহ আল্লাহ জানে আমি সেটা করতে পারবো না। তো মানে তাদেরকে একসাথে আর কি একটা ভালো পরিবেশে তারা তাদের যত ইচ্ছা আছে সেগুলো সে পূরণ করতে পারবো, পূরণ করুক আর কি। আমি চাই সেটা তারা যেন করতে পারে, সেটা আমার সবচেয়ে বড় ইচ্ছা। আর এটা যেন আমি করে যেতে পারি, যেন অ্যাটলিস্ট তারা হ্যাপি থাকে যে না, আমি আমার ছেলে আমার কখনো দেখে নাই বা আমাদের জন্য কিছু করে নাই, এটা যেন ওনারা কখনো না বলতে পারে। আমার এটাই এখন লক্ষ্য, যে এইটা উদ্দেশ্য। আর হচ্ছে আমার ছেলেটাকে যেন আমি মানুষ করতে পারি, এই দুইটাই হচ্ছে আমার ইচ্ছা, যদি আমি করে যেতে পারি মৃত্যুর আগে। এটাই ভাই, আপনার লাইফে প্রভাব ফেলা একটা বই এবং একজন ব্যক্তির কথা বলতে হবে, এবং কেন? বেসিক্যালি আমি আসলে বই কখনো পড়ি নাই এরকম ভাবে, কিন্তু আমার যদি তুমি বলো যে আমার সবচেয়ে ফেভারিট পার্সন কে, তাহলে আমি বলবো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ট্রাই করি উনার বিভিন্ন যে জীবনী গুলা আছে বা হচ্ছে উনার যে কাজগুলো উনি করছে ইসলামের জন্য, ওই জিনিসগুলো আমি ট্রাই করি দেখার জন্য বা ওগুলো রিড করার জন্য, ওগুলো পড়ার জন্য। ওগুলা থেকে যদি আমি অ্যাটলিস্ট কিছু জিনিস নিজে আয়ত্ত করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস হতে পারে, মানে হবে। আমি যেটা মনে করি, আমি ট্রাই করি উনার বা বিভিন্ন নবীদের যে জীবন কাহিনীগুলো আছে এগুলা পড়ার বা ওগুলা দেখার। ওগুলা দেখলে হয়তো দেখা গেছে ওনাদের অ্যাটলিস্ট কোনো না কোনো কিছু থেকে আমি কোনো না কোনো কিছু শিখবো, যেটা আমি আমার জীবনে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখা গেছে আমার জন্য ইসলাম প্র্যাকটিস করাটা অনেক সুবিধা হবে বা আরো বেশি মজা লাগবে আমার ইসলামটা প্র্যাকটিস করতে। আমি ট্রাই করি হচ্ছে ওনাদের জীবনী গুলা থেকে কিছু কিছু জিনিস নিয়ে আর কি আমার জীবনে ইমপ্লিমেন্ট করা। তো আমি যদি বলি আমার জীবনের সবচেয়ে মানে পছন্দের কোনো ব্যক্তি থাকে, সেটা হচ্ছে আমাদের নবী। ভাই, বেলজিয়ামে বর্তমানে যারা আছে বা যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে এখন তো আসলে অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে তখন ছিল না। মানে তোমার বলতে গেলে অনেক আগে ধরো আমরা যেরকম আইএলটিএস ছাড়া বেলজিয়াম আসতে পারতাম, কিন্তু এখন হচ্ছে ইউনিভার্সিটিতে হয়তো রিকোয়ারমেন্ট থাকে না, কিন্তু অনেক সময় দেখা গেছে এম্বাসিতে রিকোয়ারমেন্ট বলে যে আইএলটিএস লাগবে। তো অনেক সিস্টেম আগে চেঞ্জ হয়ে গেছে। আমার ক্ষেত্রে হচ্ছে যদি কেউ বেলজিয়ামে আসতে চায় তাহলে হচ্ছে তার আগে থেকে হচ্ছে মাইন্ডটা সেট করতে হবে। আগে থেকে যখন তার ব্যাচেলারে আসবে না মাস্টার্সে আসবে, কোনটাতে আসবে সেটার উপরে ডিপেন্ড করে আর কি কাজ করা। ধরো তার স্কিল গুলা ইমপ্রুভ করা। তারপর হচ্ছে আইএলটিএস, আমি মনে করি যে আইএলটিএস টা আগে থেকে মানে হচ্ছে সে যদি আগে থেকে 6.5 বা 6 উঠায় রাখতে পারে, এই ক্ষেত্রে আর কি তার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। বা তারপর হচ্ছে তোমার বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলা সে কোন সাবজেক্টটা আসতে চাইতেছে ওগুলোর উপর আগে একটু রিসার্চ করা যায়, কোন সাবজেক্টটা আসলে আমার জন্য ভালো হবে। বা দেখা গেছে আগে থেকে তোমার ব্যাচেলারে আসো বা মাস্টার্সে আসো, তাদের যদি কোনো জার্নাল থাকে বা হচ্ছে কোনো প্রজেক্ট সে করছে সেটা হচ্ছে পাবলিশড আছে, বা হচ্ছে সেগুলার দিয়ে যদি কোনো ভালো একটা জব স্কিল ডেভেলপ করতে পারে বা হচ্ছে কোনো জবের এক্সপিরিয়েন্স নিতে পারে বা ইন্টার্নশিপ করুক না কেন, সেটাতে যদি কোনো এক্সপিরিয়েন্স ভালো মতো গ্যাদার করতে পারে, তাহলে এগুলা তোমার ভালো সাবজেক্ট পাইতে বা হচ্ছে দেখা গেছে তোমার বিভিন্ন স্কলারশিপ পাইতে অনেক হেল্প করে। তো এগুলার উপরে ফোকাস করলে দেখা গেছে ইজি হয় বেলজিয়ামে আসা। ভাই, এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার চিন্তা ভাবনা গুলা যদি মানুষের মধ্যে বা আমাদের মধ্যে ছড়ায়, এর বদলা আল্লাহ তাআলা আপনাকে দিবে ইনশাল্লাহ। এরপরে এটাই লাস্ট প্রশ্ন, এরপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আপনার লাইফ থেকে যদি কোনো জিনিস শেয়ার করেন সবার উদ্দেশ্যে, এটা ভাই একটা লাইফ টাইম একটা বিষয়, হ্যাঁ, শেয়ার করবেন। হয়তো বা ইউটিউবে এটা অনেক দিন পর্যন্ত থাকা যাবে, অনেক মানুষ
মানুষ দেখবে, হয়তোবা আমরা মারা যাবো, হয়তোবা ওই সময় থাকতে পারে। আমাকে যদি কোনো কিছু বলতে বলা হয় যে মানুষের উদ্দেশ্যে, তাহলে আমি এটাই বলবো যে সবসময় একটা জিনিস চেষ্টা করবে যে মানুষের উপকার করার। এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস। তুমি যদি মানুষের উপকার করো, আল্লাহ তোমার অনেক মানে এটার প্রতিদান অনেক ভালোভাবে দিবে, এবং আল্লাহ তোমার অনেক সময় অনেক বিপদ থেকে উদ্ধার করবে। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে ট্রাই করবে যে অ্যাটলিস্ট মানুষের উপকারে আসা, কখনো মানুষের ক্ষতি না করা, আর মানুষের পিছনে কখনো কথা না বলা, আর ট্রাই করা হচ্ছে তোমার যে সবসময় ইসলামের পথে চলা, আল্লাহর হুকুম গুলা পালন করা। এই দুইটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো, মানুষের কখনো ক্ষতির কারণ না হয়ে যদি উপকারের কারণ হও, তাহলে এটা তোমার অনেক বড় একটা আনন্দ দিবে। আমি যেটা মনে করি, যে কোনো মানুষের উপকারে আসতে পারছো তুমি, এই জিনিসটা অনেক বড় একটা জিনিস। সেটা তুমি হয়তো এটার বদলা হয়তো তুমি এখন পাইবে না, কিন্তু দেখা গেছে ইন ফিউচারও পাইতে পারো, বা আখিরাতে এটার বদলা তুমি পাইতে পারো আল্লাহর কাছ থেকে। তো অ্যাটলিস্ট মানুষের কখনো ক্ষতি না করে মানুষের উপকার করা, আমি মনে করি এটা সবচেয়ে বড় একটা জিনিস। আমি এটাই সবসময় ট্রাই করি। এখানে যদি কেউ কখনো কোনো হেল্প চায় বা কোনো বিপদে পড়ে, আমি সবসময় ট্রাই করি তার একটা ভালো ইনফরমেশন দিয়ে তাকে উপকার করা। কখনো আমি হিংসা করি না যে আচ্ছা ওরা আমি যদি ইনফরমেশনটা দিয়ে দিই তাহলে দেখা গেছে ও আমার থেকে বড় হয়ে যাবে, আমি এটা কখনোই চিন্তা করি না। কারণ আমি চিন্তা করি না তোমার কিসমতে যেটা আছে তোমার আল্লাহ সেটা দিবে, এটা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। তো হয়তো আমার উচিত হয়তো তুমি একটা জিনিস উপকার হচ্ছে, এই জিনিসটা তুমি আমার সবসময় মনে রাখবে, এবং তুমি সবসময় চিন্তা করবে যে না, আমার একটা খারাপ সময় ভাই আমার একটা অ্যাটলিস্ট আমাকে একটা ভালো ইনফরমেশন দিছিল, যেটা আমার কাজে আসছে, এবং এটার বদলায় আমি অনেক বড় হইতে পারছি। এটাই সবচেয়ে বড় জিনিস। আমার তার থেকে কোনো কিছু পাওয়ার নাই যে আমার এই রিটার্ন আমার তার থেকে কোনো কিছু পাইতে হবে, আমি এটা কখনো আশা করি না। তো আমি এটাই বলবো, সবসময় অ্যাটলিস্ট কখনো মানুষের এটা সবসময় খেয়াল রাখা, বা তার সবসময় উপকার করা, তার কখনো ক্ষতি না করা, এটাই হচ্ছে মেন ফোকাস থাকা উচিত মানুষের। এটাই ভাই, দোয়া খালি মুখ দা দোয়া করলে হয় না, অনেক সময় আত্মা বা অন্তর থেকে এটাই দোয়া আসে মানুষের। দোয়া আসে, এটাই আত্মা অন্তর থেকে আসে। যে মানুষে বললাম মুখে আচ্ছা তো আমি আপনার জন্য দোয়া করলাম, এটা আসলে মুখ থেকে বললাম, এর পরের দিন ভুলে গেলাম, কিন্তু তুমি তারা এমন একটা উপকার করলা, সেটা তোমার মুখ দিয়ে না বললেও তোমার অন্তর থেকে দোয়া করে দিছে সেটা, এবং ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এটার পর আল্লাহ তোমার অন্য আরেকটা বিপদ থেকে তোমার উদ্ধার করতেছে, তুমি সেটা জানো না, তুমি সেটা বুঝতেও পারতেছো না যে পরের দিন তুমি বাঁচবা কি মরবা, সে তুমি কি কেউ কি বলতে পারবে? সেটা কেউ বলতে পারবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, একজন মানুষের উপকার করার যে শান্তি, এটা তুমি চিন্তাও করতে পারবে না। আমি একদিন একটা এক্সাম্পল দিই। আমি একদিন আসলে আমি কখনো কারোর উপকার করে আমি বলি না, আসলে আমার এটা মানে আমার ইয়াতে যায়, মানে আমার ক্যারেক্টারের সাথে যায় না। এটা আমি কখনো বলি না যে আমি ওর উপকার করছি, আমি এর উপকার করছি, আমি এটা কখনো বলি না। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য একটা বলছি। আমি একদিন এক মেট্রো দিয়ে যাইতেছিলাম, তো এক মহিলা তোমার দাঁড়ায় আছে, সে মানে হচ্ছে মুসলিম, আমার কাছে মনে হলো সে বোরকা পরা, মানে জাস্ট চোখ দেখা গেছিল। তো সে তার বাচ্চাটা নিয়ে মানে দাঁড়ায় তো অনেকের কাছে টাকা চাইতেছিল, মানে টাকাও না, সে জাস্ট হাত পাইতেছিল, মানে মানুষের অনেকের টাকা দিতেছিল, কিন্তু সে টাকা নিতেছিল না। তো আমার কাছে জিনিসটা দেখে কৌতূহল জাগলো যে কেন আমি সবাই টাকা হাততেছে, উনি টাকা নিতেছে না। আমি চাই মানে বলতেছে যে আমার কিছু কিনা দেওয়ার জন্য। তো পরে আমি ওনার কাছে গেলাম, তো আমার দেখা গেছে আমি তো উনি অ্যারাবিকে কথা বলতেছিল, তো আমি তো ওনার সব বুঝতেছিলাম। তো উনি যতটুকু আমার বুঝাইতেছিল, মানে আমি ইশারা দিয়ে যতটুকু বুঝছি, যে ওনার পাশে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটার জন্য সে প্যাম্পাস কিনলো, তার প্যাম্পাস কেনার টাকা ছিল না, হয়তো সে কিছু চাইতেছিল অ্যাটলিস্ট কিনে দেওয়ার জন্য। তো পরে আমি বুঝলাম যে সে টাকা আসলে কেন চাইতেছে না, সেটা আমি বুঝতে পারলাম। তো পরে আমি ওনারা বললাম যে এখানে কি আশেপাশে কোনো মানে গ্রোসারি আছে বা শপ আছে? তো সে আমার বললো যে দূরে একটা আছে, উপরে যাই আর একটু হাঁটতে হবে। তো দেখা গেছে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে তার বাচ্চার জন্য একটা প্যাম্পাস কিনাই না, তারা যখন হাতে দিছে, আমি তার চেহারাটা দেখার পরে যে সে এত খুশি হয়েছে, তাই মানে অন্য মানুষের তুমি টাকা দেওয়ার পরেও সে মানুষ এত খুশি হয় না। তো পরে যে সে জিনিসটা পাওয়ার পরে এত খুশি হয়েছে, এরপর সে ডাইরেক্ট সেখান থেকে দেখলাম যে উপর দিকে চলে গেল, সে আর এখানে দাঁড়াইলো। তো সেই মানে এইসব এক্সাম্পল গুলো দেখার পর আমি মানে বুঝতে পারলাম যে আসলে অনেক মানুষ আছে যে শুধু টাকা চায় না, আসলে অনেক সময় দেখা গেছে তারা অনেক নেসেসারি জিনিস থাকে, যে জিনিসগুলোর জন্য সেই মানুষের কথা হাত পাততে হয়। তো এইটাই হচ্ছে মূল জিনিস। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আজকের এপিসোডের মাধ্যমে বেলজিয়ামের আইটি রিলেটেড হাই স্কিল জব, ট্যাক্স, স্পাউস, মুসলিমদের লাইফ কালচার ইন বেলজিয়াম মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে বেলজিয়ামের গেস্ট কাকে চান এই বিষয়ে কমেন্টে আপনাদের জানাতে পারেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, এই কামনায় আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।